আচ্ছা, এখন আমরা শিখব ইফ স্টেটমেন্ট। হ্যাঁ, এক কথায় কিন্তু এগুলোকে আবার বলা হয় সিলেক্ট স্টেটমেন্ট। সিলেক্ট স্টেটমেন্ট কারণ কি? কারণ আপনি অনেকগুলো থেকে একটাকে সিলেক্ট করবেন, অনেকগুলো থেকে না। যদি এটা হয় তাহলে এটা, ওইটা হইলে ওইটা, ওইটা হইলে ওইটা, তাহলে কতগুলো জায়গা থেকে কিন্তু আমরা একটাকে সিলেক্ট করতেছি, এই জন্য এটাকে বলা হয় সিলেক্ট স্টেটমেন্ট। ওকে, সো ইফ স্টেটমেন্টের কাজ কি আমরা জানি, তারপর একটু পড়ি। অ্যান ইফ স্টেটমেন্ট is a construct that enable a program to specify alternative path of execution, যেটা একটু আগে বাংলায় বললাম আর কি, যে অনেকগুলো অপশন থেকে আপনার অ্যাকচুয়াল অপশনটাকে বেছে নেওয়ার কাজ করবে প্রোগ্রামের মধ্যে এই ইফ। ঠিক আছে? আচ্ছা, তো ইফ লিখার স্টাইলটা কি ওরা আমাদেরকে এখানে খুব সুন্দর করে বোঝানোর চেষ্টা করছে। দেখেন লিখছে ইফ, দেন একটা ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, একটা ফার্স্ট ব্র্যাকেট শেষ, মাঝখানে থাকবে বুলিয়ান এক্সপ্রেশন। অবশ্যই বুলিয়ান এক্সপ্রেশন দেওয়ার কারণ কি? কারণটা হচ্ছে গিয়ে এখানকার যে রেজাল্টগুলো আসে সেই রেজাল্টগুলো কিন্তু বুলিয়ানেই আসে। আমরা কম্পেয়ার করতেছি 10 ইজ গ্রেটার দেন 5, তাহলে কি হয়? ট্রু অর ফলস আসবে, তার মানে কি বুলিয়ান এক্সপ্রেশন। সো এই জন্য বলতেছে বুলিয়ান এক্সপ্রেশন থাকবে, দেন আবার কার্লি ব্রেস স্টার্ট হবে, কার্লি ব্রেস স্টপ হবে, মাঝখানে আমরা রাখবো যেই স্টেটমেন্ট বা এটাকে আমরা বলি ইফের বডি। তার মানে এই ইফটা যদি ট্রু হয় তাহলে ইফের যে বডি আছে এই পার্টটুকু কাজ করবে। আর যদি ফলস হয় ঠিক তার পরপরই আমরা লিখে দিব এলস। এলসের জন্য তার ফার্স্ট ব্র্যাকেট দরকার নাই, কারণ এলসে তার কন্ডিশন নাই, তাই না? দেন আমরা জাস্ট সেকেন্ড ব্র্যাকেট লিখে আবার এলস হলে কি হবে সেটা বলে দিব। ওকে, এই ব্যাপারটাকেই আমাদেরকে একটা ফ্লো চার্ট দিয়ে বোঝানোর চেষ্টা করতেছে। আমি কালকে আপনাদেরকে একটু ফ্লো চার্ট এঁকে দেখাইছিলাম। সো দেখেন ফ্লো চার্টে আমরা এখানে ফ্লো চার্টে স্টার্ট করি কি দিয়ে বলছিলাম? একটা এরকম বৃত্ত দিয়ে, যে বৃত্তটার ভিতরটা থাকবে ফাঁকা, তার মানে এটা দিয়ে আমরা বোঝাচ্ছি এটা স্টার্ট পয়েন্ট। আর এইখানে হচ্ছে গিয়ে আমাদের বুলিয়ান এক্সপ্রেশনটা, তার মানে এই বুলিয়ান এক্সপ্রেশন থেকে হয় ট্রু আসবে, তা না হলে ফলস আসবে। সো এই যে ট্রু পার্ট অথবা ফলস পার্ট, আমরা বলছি যদি ফলস হয় তাহলে প্রোগ্রামকে বন্ধ করে দাও, আর যদি ট্রু হয় তাহলে যে স্টেটমেন্ট আমরা প্রিন্ট করতে বলতেছি সেই স্টেটমেন্টটাকে প্রিন্ট করে দাও। সো এটাকে একটা সিনারিও দিয়ে আমাদেরকে এখানে দেখানোর চেষ্টা করতেছে, বলতেছে যদি রেডিয়াস জিরোর সমান অথবা 0 থেকে বেশি হয় তাইলে আমরা বলবো রেডিয়াসের এই ক্যালকুলেশনটাকে আমরা কমপ্লিট করব। ঠিক আছে? অথবা আমরা কি করবো, এটাকে ফলস করে দেব। যদিও আমার কাছে মনে হচ্ছে এই ক্যালকুলেশনটা পারফেক্ট হবে, 0 দিয়ে কোনো কিছুকে গুণ করলে 0 হয়ে যায় না? তাইলে সম্ভবত আমাদের এক্সপ্রেশনটা এমন হলে ভালো হইতো। তার মানে 0 থেকে অবশ্যই 1 হইতে হবে অ্যাটলিস্ট, তা না হলে আপনি যখন এই ক্যালকুলেশন করবেন এই ক্যালকুলেশন রেজাল্ট কিন্তু 0 হয়ে যাবে। তার মানে আমরা বোঝাচ্ছি যদি কেউ যদি রেডিয়াসের পরিমাপটা 0 বা তার চেয়ে কম দেয় তাহলে তাকে আমরা বলবো যে তুমি প্রপার রেডিয়াস দাও নাই, বা রেডিয়াসের ভ্যালু 0 অথবা নেগেটিভ হতে পারে না। আমরা ছোটবেলায় লিখতাম না এগুলো, তো তখন আমরা এই জিনিসটা করবো। রেডিয়াস মানে বুঝি নেই তো, তার মানে রেডিয়াস 0 থাকা মানে তো এটা কিছুই নেই, তাই না? তো এই চেকটাই তো আমরা ইফ দিয়াকে করবো। তাহলে আমরা যদি বলি যে চলেন আমরা একটা সার্কেলের ক্ষেত্রফল বের করি বা সার্কেলের এরিয়া বের করি, তো প্রথমে তাহলে এবার আমাদেরকে চিন্তা করতে হবে, এখন যেহেতু আমরা একটু বড় হয়ে গেছি, একটু বেশি প্রোগ্রাম ভালো জানি না প্রোগ্রাম আগের তুলনায়, তাহলে এখন আমাদের কিন্তু চিন্তা করতে হবে যে যেহেতু ইউজার ইনপুট করবে, ইউজার তো 0 দিতে পারে, মাইনাসের ভ্যালু দিতে পারে, আবার পজিটিভ ভ্যালু দিতে পারে। তো ইউজার যদি মাইনাসের ভ্যালু দেয় আর আপনি যদি গুণফল করে এটা মাইনাসের এটা রেডিয়াস দেখায় দেন তাহলে কি হবে? হবে না। তার মানে কি এবার আপনাকে শুরুতে আগে চেক করতে হবে যে ইউজার যে ভ্যালুটা দিচ্ছে সেই ভ্যালুটা দিয়ে আদৌ কাজ করা যাবে কিনা। তার মানে আপনি ইফ কন্ডিশন দিয়ে আগেই চেক করবেন, যদি চেক ওকে হয় তাহলে আপনি ক্যালকুলেশন করবেন, আর যদি চেক ওকে না হয় মানে ফলস হয় তাহলে আপনি তাকে বলবেন যে রেডিয়াসের ভ্যালু 0 অর নেগেটিভ হবে না। ওকে, এটা অ্যালার্ট বা এটা ওই যে নিচে মেসেজ দিয়ে দিব আমরা। ঠিক আছে? তো তাহলে সে আবার চিন্তা করবো না তাহলে তো ঠিক আছে, আসলে তো আমি ভুল দিছি। ইউজার তো ভুল করতেই পারে নাকি? অলওয়েজ চিন্তা করতে হবে ইউজার ভুল ইনপুট দিবেই। সো আপনি অ্যাজ এ প্রোগ্রামার হিসাবে আপনার কাজ হবে আপনাকে এই সব কথা চিন্তা করে প্রোগ্রাম লেখা, সব সাইড প্রুফ করে প্রোগ্রাম লিখতে হবে। ক্লিয়ার? থ্যাংক ইউ।
সো এবারকার টপিকটার নাম হচ্ছে টু ওয়ে ইফ এলস স্টেটমেন্ট। তার মানে এতক্ষণ শুধুমাত্র ওরা আমাদেরকে বইতে শুধু ইফ পার্ট শিখাইছে, আমরা তো এলস পার্ট নিয়ে আলোচনা করে ফেলছি। সো এলস পার্ট কীভাবে কাজ করে এই যে এখানে দেওয়া আছে। সো আমি বলেছি যে ইফ তারপরে এই হচ্ছে এলস পার্ট, এবং এটা যদি আমরা মানে ফ্লো চার্টে দেখতে চাই, দেখতে অনেকটা এমন হবে, কারণ ট্রু হলেও একটা স্টেটমেন্ট আসবে, ফলস হলেও একটা স্টেটমেন্ট আসবে, দেন দুইটাই এসে আলটিমেটলি এন্ড হয়ে যাবে। ক্লিয়ার? এবার দেখাচ্ছে নেস্টেড ইফ অ্যান্ড মাল্টি ওয়ে ইফ এলস স্টেটমেন্ট। তো নেস্টেড ইফ মানে কি, আমরা নেস্টেড সম্পর্কে একটু জানি, একটার মধ্যে আর একটা। তাহলে কেমন হলো দেখেন তো ব্যাপারটা। এই যে এখান থেকে শুরু করে একটা ইফ শুরু হলো, এই ইফটা আবার এইখানে শেষ হয়ে গেল, কিন্তু আমরা দেখতেছি এই ইফের মাঝেও আরেকটা ইফ স্টার্ট হয়েছে। এখন আপনাদের চোখে হয়তো একটা জিনিস পড়তেছে বা পড়তেছে কিনা আমি জানি না, সেটা হচ্ছে দেখেন এই ইফের কিন্তু কার্লি ব্রেস নাই। আচ্ছা, যদি এই স্টেটমেন্ট লাইনটা এক লাইনে হয় তাহলে কার্লি ব্রেস না দিলেও কাজ করে, কিন্তু এইখানে যদি মাল্টিপল লাইন হয় তাহলে কিন্তু আপনাকে কার্লি ব্রেস 100% দিতে হবে। তাহলে আমাদের জন্য শিক্ষা কি? আমাদের জন্য শিক্ষা হচ্ছে লাইন একটা থাকুক আর দুইটা থাকুক, আমরা অলওয়েজ কার্লি ব্রেস ইউজ করব। এলসের ক্ষেত্রে কিন্তু তাই, দেখছেন যেহেতু এক লাইন, এই জন্য এলসের পরে কিন্তু ওরা কার্লি ব্রেস স্টার্টও করে নাই, এন্ডও করে নাই, কিন্তু এটা কিন্তু প্রোগ্রাম চলবে। কিন্তু আমরা কি করব? আমরা অবশ্যই কার্লি ব্রেস ইউজ করব। কমন এরর অ্যান্ড পিটফল আবারও আসছে, কারণ প্রতিটা জায়গায় আমরা কিছু ছোটখাটো ভুল করব বা করা হয়ে যায় আমাদের। বলতেছে ফরগেটিং নেসেসারি ব্রেসেস এন্ডিং অ্যান্ড ইফ স্টেটমেন্ট ইন দ্য রং প্লেস, মিস্টেকিং ডাবল ইকুয়াল সাইন ফর ওয়ান, তারপরে বলতেছে অ্যান্ড ড্যাংলিং এলস ক্লজ আর কমন এরর ইন দ্য সিলেকশন স্টেটমেন্ট, ডুপ্লিকেট স্টেটমেন্ট ইন ইফ এলস স্টেটমেন্ট। আচ্ছা যাই হোক, অনেক কিছু বলছে। এই জন্য ওরা প্রথমেই বলছে যে আপনি এই ব্রেকেট দিতে ভুলে গেছেন। তো এইখানে যেমন দেখাচ্ছে, এই যে দেখেন একটু আগে আপনারা যেটা জানতে চাইছেন, এই যে দেখেন ইফের মধ্যে এই একটা লাইন আবার এই একটা লাইন। সো এই ইফ যদি আপনাকে লিখতে হয় তাহলে 100% আপনাকে কি করতে হবে? কার্লি ব্রেস কিন্তু দিতেই হবে। যদি না দেন এই স্টেটমেন্ট কিন্তু কাজ করবে না, কারণ এখানে মাল্টিপল স্টেটমেন্ট আছে। তো এই জন্য এটার কারেক্টেড ওয়ে হচ্ছে এই যে এটা ওরা দেখায় দিস। তো এইটা আমরা অনেক সময় ভুল করি, কারণ আমরা জানি যে না দিলেও কাজ করে, তো আমরা কি করি, না দিয়ে কি করি, মাল্টিপল লাইন লিখে দিই, তখন তো আর কাজ করবে না। এই জিনিসটাই আমাদেরকে এখানে বলছে, এই জিনিসটা করা যাবে না। আবার আমরা অনেক সময় এই কাজটা করি যে আমরা তো জানি লাইনকে সেমিকোলন দিয়ে বন্ধ করতে হবে, আমরা কি করি, ইফ লিখার পর ফার্স্ট ব্র্যাকেটের পরে একটা সেমিকোলন দিয়ে দিতেছি। বলছে এটা করাই যাবে না। এটা যদিও ওরা লজিক্যাল এরর বলতেছে, বাট আমি এটাকে বলতেছি এটা লজিক্যাল এরর না, এটা হচ্ছে সিনট্যাক্স এরর। কারণ আপনি এটা লিখবেন, লিখতে লিখতে আপনাকে এরর দিয়ে দিবে, সাথে সাথে এরর দিয়ে দিবে, কারণ এটা স্টাইলই না, সিনট্যাক্স এরর এটা। আসলে লজিক তো পরে, লজিক তো হবে কি এইখানকার ভিতরে যে আমি কি লজিক লিখলাম, এটা তো ট্রু ফলস না, মানে মানে ভুল লিখি নেই, এটা ঠিক আছে। সো এটা হচ্ছে আসলে সিনট্যাক্স এরর। সো এটা করা যাবে না। হ্যাঁ, সেকেন্ড ব্র্যাকেটের পরে আপনি চাইলে দিতে পারেন, বাট এটাও বাধ্যতামূলক না। ঠিক আছে? আচ্ছা, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি, হ্যাঁ এটা মানে দুইটাই অলমোস্ট সেম বলতেছে, দুইটাই সেম এরর, কারণ এটা এমটি ব্লক রাখে আবার এইখানে এই ধরনের সেকেন্ড ব্র্যাকেট ইউজ করা যাবে না। বুঝতে পারছেন তো? ওকে, এবার বলতেছে যে রিডান্ডেন্ট, একই জিনিস বারবার লিখতেছেন আপনি, আপনি লজিক সাজাতে পারতেছেন না প্রপারলি, তাহলে আপনার এই ধরনের এররটা আসবে। ক্লিং এলস অ্যাম্বিগুইটি, অ্যাম্বিগুইটি মানে তো অস্পষ্টতা। এমনভাবে এলস আপনি লিখছেন, কোন এলস কোন ইফ কার মধ্যে কে কাজ করবে আপনি খুঁজেই পাচ্ছেন না। যেমন যে একটা ছবি ওরা আমাদেরকে দিয়েছে, দেখেন এখানে বলতেছে i equals to 1, j equals to 2, k equals to 3। আমরা বলতেছি ইফ i is greater than j, if i is greater than k, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলস এ অথবা এলস আসবে কি বি। তো বলতেছে এটাকে আমরা চাইলে এইভাবে লিখতে পারতাম, মানে লজিকটা ভুল করতেছি আমরা, এটা বলতেছে আমাদেরকে, নাকি সেমই রাখছে? হ্যাঁ, এখানে যে কাজটা করছে সেটা হচ্ছে গিয়ে এই এলসটাকে বোঝা যাচ্ছে ওরা দুজনই প্যারেন্ট, কিন্তু আলটিমেটলি ঘটনা হচ্ছে কি,
এ হচ্ছে প্যারেন্ট আর ওরা দুজনে হচ্ছে দুজনই তার চাইল্ড বা চিলড্রেন, এরা হচ্ছে চিলড্রেন। তো বলতেছে প্রপারলি আমরা যদি চাই একটু ইন্ডিয়ান করে লিখলে কোডটা সুন্দর হবে, যেমনটা আমরা যে ভিএস করে করতাম, কোড ফরম্যাট করতাম। সো কোড ফরম্যাট করে দেবেন, কোড ফরম্যাট করলে এই ধরনের এররগুলো আসবে না, মানে আপনি নিজে কনফিউজ হয়ে যাবেন আপনার কোড দেখে যে এই ইফের এলস কোনটা বা এলসের ইফ কোনটা। এটা বলতেছি যদি আমরা ইকুইটি টেস্ট করতে যাই তাহলে কিন্তু অবশ্যই আমাদেরকে ডাবল ইকুয়াল ইউজ করতে হবে, আর ভ্যালু অ্যাসাইন যদি করতে চাই তাহলে আমরা সিঙ্গেল ইকুয়াল ইউজ করব, তাই তো আমরা জানছি, তাই না? দেখেন, অফেন নিউ প্রোগ্রামার রাইট দ্য কোড দ্যাট অ্যাসাইন টেস্ট কন্ডিশন টু দ্য বুলিয়ান ভ্যারিয়েবল লাইক এইভাবে। তো বলতেছে আসলে আমরা যারা নতুন প্রোগ্রামার তারা এইভাবে আমরা কোড করি, কি করি, লিখি নাম্বার এইভাবে দিয়ে 2, তারপর দিয়ে 0, দেন ইভেন ইকুয়ালস টু ট্রু অথবা ইভেন ইকুয়ালস টু ফলস। ওরা বলতেছে যদি আমরা চাই আমরা এইভাবে লিখতে পারি যে বুলিয়ান একটা ডাটা টাইপ, ইভেন ইকুয়ালস টু, যদি 0 হয় তাহলে ও ইভেন বলবে মানে ট্রু বলবে, আর নাহলে ইভেন কেসে ফলস বলবে, শেষ। বলতে চাইলে আমরা এইভাবেও প্রোগ্রামকে শর্ট করে লিখতে পারি, বাট এখনই আমাদের শর্ট করার দরকার একদমই নেই। বলছে সে অ্যাভয়েডিং ডুপ্লিকেট কোড ইন ডিফারেন্ট কেস, একই কোডকে বারবার লিখতে নিষেধ করছে।